24 ঘন্টা না পেরোতেই ঢাকার আশুলিয়ায় বাইপাইল সহ আশেপাশের এলাকাগুলোতে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল 10টা 36 মিনিটে এই কম্পন রেকর্ড করা হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষক ও গবেষণা কেন্দ্রের প্রধান রুবাইয়াত কবির। তিনি বলেন, বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় রয়েছে। এই এলাকায় দীর্ঘদিন ধরে ভূমিকম্প না হওয়ায় একটা বড় ধরনের কম্পন হওয়ার আশঙ্কা রয়েছে। রুবাইয়াত কবির আরো জানান, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীর পলাশে। আজকে হালকা অনুভূত হয়েছে, তা ওরা তেমন বিশ্লেষণ করা যায় না, মানে ওরা বোঝা যায় না, কিন্তু শরীরটা একটু কাঁপাকাঁপি করছিল। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, ঠিক আছে। আমাদের ডিউটি করতে অনেক ভয় লাগে অফিসে, কোন সময় দুর্ঘটনা ঘটে। ভূমিকম্পের সবচেয়ে কাছের জেলা নরসিংদীর ভূমিকম্পের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি নরসিংদী। এরই মধ্যে শতাধিক ভবনে ফাটল চিহ্নিত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি এখনো প্রশাসন। ফেটে যাওয়া ভূমির নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা। এদিকে বাবা ছেলে সহ নিহত 5 জনের দাফন সম্পন্ন হয়েছে। সহকর্মী মোবারক হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। শুক্রবার সকাল 10টা 38 মিনিটে বাংলাদেশে 5.7 মাত্রার ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী। তাই কেন্দ্রের কাছাকাছি এলাকাগুলোয় ক্ষয়ক্ষতি ছিল বেশি। 5 জনের মৃত্যুর ঘটনায় প্রতিটি বাড়িতে শোকের ছায়া। জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস, সদর উপজেলার আবাসিক ভবন সহ শতাধিক ভবনে ফাটলের কারণে দেখা দিয়েছে আতঙ্ক। ওই ছেলেটাকে আমি কোলে নিয়ে নিলাম, তাড়াতাড়ি করে নিয়ে দৌড়াই হসপিটাল থেকে রওনা দিলাম। আর আমার প্রতিবেশী রফিকুল ইসলাম ভাই, মাইনুদ্দিন ভাই, তারা আসলো। তাদেরকে বললাম যে আপনারা দেলোয়ার ভাইকে নিয়ে আসেন। পরিবারটা অসহায় এবং এই পরিবারের এখন বেঁচে আছে মা এবং 2টো মেয়ে। পুরানো একটু বিল্ডিং, এগুলি তো মনে করেন সাইডে একটু স্পর্শ হয়ে কিছু বালিকণা পড়ছে। মানুষের টিনের ঘর, টিন দাগ তো দুর্বল ঘর, তাদেরই বেশিরভাগ ক্ষতি হয়েছে। আমার বাচ্চা ছাড়াও বললো এই বয়সে ভূমিকম্প হয় নাই। আর আমি ওই যে কালকা যে ভূমিকম্পটা দেখছি, মানে আতঙ্ক হয়ে গেছে। শুক্রবার শতাধিক নারী পুরুষ হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিতে আসলেও জেলা সদরসহ কোনো হাসপাতালে বর্তমানে ভূমিকম্পে আহত কেউ আর ছিলেন না। হাসপাতালের অবস্থা যেটা, আমাদের হাসপাতাল 1962 সালে নির্মিত হলেও এই হাসপাতালে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে শুধুমাত্র একটুখানি প্লাস্টার উঠে গেছে, এছাড়া বাকি হাসপাতালে আর কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নরসিংদীতে আবহাওয়া অফিসেরও তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। ভূমিকম্পের আগাম কোনো সতর্কবার্তা হয় না। তারপরে ওই ব্যাপারে আমার কথা বলার এখতিয়ার নেই। এটা আমার অফিস নিয়ন্ত্রণ করে না, এটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় আর কি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে মাটির নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের 7 সদস্যের প্রতিনিধি দল। শৈলী ভূমিকম্পের উপাত্ত সংগ্রহ করতেছি, যে এই ভূমিকম্পের ফলে পৃষ্ঠের মধ্যে কি কি এভিডেন্স অথবা নিদর্শন আছে যেগুলো এই ভূমিকম্পের সাথে জড়িত। তার মধ্যে এই যে ফাটলগুলা, এগুলাও কিন্তু ভূমিকম্পের সাথে জড়িত। আহতদের চিকিৎসার খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলার পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হবে। পৌর এলাকাগুলোতে যে সকল ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে, অনেক জায়গায় আমরা লক্ষ্য করেছি ভবনগুলো হেলে পড়েছে। এই ভেলে পড়া ভবন এবং ফাটল ধরা যে ভবনগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করার জন্য পৌর এলাকায়, নরসিংদী সদর পৌর এলাকায় পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে সভাপতি করে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। নরসিংদীর গাবতলীতে ছাদের কার্নিশ ধসে নিহত দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তার ছেলে 8 বছরের হাফেজ ওমর সহ মোট 5 জনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মরদেহের পোস্টমর্টেম ছাড়াই শুক্রবার সন্ধ্যার পর পলাশ উপজেলায় নিহত কাজেম আলী, নাসির উদ্দিন ও ফোরকান মিয়ার জানাজা শেষে দাফন হয় নিজ এলাকাতেই। হাসান আহমেদ, 71। এদিকে ভূমিকম্পের মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে চট্টগ্রাম। গত 5 বছরে এই অঞ্চলে 212 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বার্মিজ ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান এবং ইউরোনেশিয়ান টেকটনিক প্লেটের খুব কাছের হওয়ায় নগরীতে ভূমিকম্পের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে বিল্ডিং কোড না মেনে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এই অবস্থায় বড় মাত্রার ভূমিকম্প হলে নগরীর 70 থেকে 80% ভবন ভেঙে যাওয়ার সংখ্যা রয়েছে। সাইফুল ইসলাম শিল্পের প্রতিবেদন। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ভূতাত্ত্বিক বাস্তবতায় বড় ধরনের ভূমিকম্পের সংখ্যা দীর্ঘদিনের। বিশেষজ্ঞদের মতে এই মাত্রা যদি 6-এর কাছাকাছি পৌঁছায় তাহলে ব্যাপক ধ্বংসযজ্ঞের শঙ্কা থাকে। তাদের তথ্য অনুযায়ী বাংলাদেশ ঘিরে আছে বাংলাদেশ ইন্ডিয়ান, বার্মিজ ইন্ডিয়ান এবং বাংলাদেশ মিয়ানমার টেকটোটনিক প্লেট। এর বাইরে আরও একটি মাইনর টেকটোটনিক প্লেট সুপ্ত অবস্থায় আছে। এই 3টি টেকটোটনিক প্লেটের মুভমেন্টের কারণে এ অঞ্চলে
ঘন ঘন ভূকম্পন হয়। চট্টগ্রামে ধরতে গেলে প্লেট বাউন্ডারি 1 মায়ানমার বাংলাদেশ বর্ডার, প্লেট বাউন্ডারি 2 ইন্ডিয়া মায়ানমার বর্ডার, আর একটা হচ্ছে প্লেট বাউন্ডারি 3 ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এই তিনটা জায়গা হচ্ছে ভূমিকম্প সৃষ্টি হবে, উৎপত্তি স্থল। সেখান থেকে 7.5 to 8.8 রেক্টার স্কেলের ভূমিকম্প সৃষ্টি হবে। পরিসংখ্যান বলছে 2021 সাল থেকে এ পর্যন্ত 5 বছরে 212 বার ভূকম্পন হয়েছে। এসব কম্পনে ভবনে ফাটল কিংবা ভবন হেলে পড়ার মতো ঘটনাও রয়েছে। 1997 সালের 21শে নভেম্বর 6.1 মাত্রার ভূমিকম্পে চট্টগ্রাম নগরীর 5 লাইশ হামজারবাগ এলাকায় 5তলা ভবন ধসে 23 জনের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান জানান, ভূকম্পন রোধে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ, সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসের অবহেলা রয়েছে। ভবন নির্মাণ করার সময় যথাযথভাবে ইন্সপেকশনটা করে না। যদি সঠিকভাবে ভবন নির্মাণ করার সময় যদি ইন্সপেকশন করতো, ঠিকমতো করতেছে কিনা, কোয়ালিটি কন্ট্রোল করতেছে কিনা, সেফটি অনুসরণ করছে কিনা, কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড ফলো করছে কিনা, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। এবং আরও একটা কারণ আছে, যারা সরকারের পক্ষ থেকে ফায়ার সেফটি ডিপার্টমেন্ট আছে বা আদার অথরিটি আছে, কন্টিনিউয়াস মানুষকে একটু সচেতন করাই ব্যাপারে, সেটাও করতে হবে। সিডিএর তথ্য অনুযায়ী নগরীতেই 4,01,721টি বহুতল ভবন রয়েছে। ভবনগুলোর মধ্যে 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার বেশি। অধিকাংশ ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। অপরিকল্পিত ভবন নির্মাণ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, আর তাছাড়া যেহেতু এখানে সাগরের নিকটবর্তী সল্ট ওয়াটার যদি নির্মাণ সামগ্রীতে ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে ভবনের যে টেকসই নির্মাণ কার্যক্রমটা ব্যাহত হবে। 1762 সালের গ্রেট আরাকান আর্থকোয়েক ছিল প্রায় 8.5 মাত্রার। 1897 সালে আসামে 8.7 মাত্রার আরও একটি বড় ভূমিকম্প হয়। এরপর 1918 সালে সিলেটের বালিসিয়া উপত্যকায় 7.6 এবং 1930 সালে আসামের ধুবড়ীতে 7.1 মাত্রার কম্পন রেকর্ড করা হয়। পিন্টু হাজং, 71। রাজশাহীতে বৈষম্য দূর করে 47তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় বৃদ্ধির দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল 3:30 থেকে বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকার রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, দীর্ঘদিন ধরে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার জন্য যুক্তির সময় বৃদ্ধির দাবি করেছিলেন তারা, কিন্তু এ নিয়ে কোনো কর্ণপাত বা পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই দাবি আদায়ের জন্য বাধ্য হয়ে রেলপথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছেন তারা। 47তম লিখিত পরীক্ষার যৌক্তিক সময় চাই। বিগত যতগুলো পরীক্ষা হয়েছে 6 থেকে 16 মাস সময় দিয়েছে রেজাল্ট ফলাফল প্রকাশের পর, প্রিলিমিনারি ফলাফল প্রকাশের পর, অথচ আমাদের প্রিলিমিনারি ফলাফল প্রকাশের পর মাত্র 2 মাস সময় দিয়েছে। আর প্রিলিমিনারি পরীক্ষার পর সব মিলিয়ে 69 দিন সময় পায়, 1 মাস 2 মাস 9 দিন। এই জন্য আমরা যৌক্তিক সময় চাই আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য। দেশে গাড়ি কেনার প্রবণতা বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে শুধু চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে 3,500-এর বেশি গাড়ি। এগুলো শতভাগই রিকন্ডিশন। ব্যবসায়ীরা বলছেন, খালাসের পর গাড়ি সরাসরি চলে যাচ্ছে রাজধানী ও চট্টগ্রামের শোরুমে। তারা আরও জানান, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন গাড়ি বেশি বিক্রি হচ্ছে। মূলত নির্বাচনী কাজে ব্যবহারের জন্য কেনা হচ্ছে এসব গাড়ি। সাইফুল ইসলাম শিল্পীর আরও একটি প্রতিবেদন। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর দিয়ে শুরু হয়েছিল দেশে রিকন্ডিশন গাড়ি আমদানির যাত্রা। বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব লক্ষ্যমাত্রার বড় একটি অংশ আসছে এই গাড়ি আমদানি থেকেই। বন্দর কর্তৃপক্ষ জানায়, আগে আমদানি করা গাড়ি বিক্রির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর অলিখিত শোরুম হিসেবে ব্যবহার করা হলেও হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সেই প্রবণতা অনেকটা কমে এসেছে। চট্টগ্রাম বন্দরের 1,250টি গাড়ি রাখার ধারণ ক্ষমতার 2টি শেডে বর্তমানে গাড়ি আছে মাত্র 867টি। 100টা গাড়ি আছে যেটা 30 দিন অতিবাহিত হয়ে গেছে অকশনের জন্য। আরও প্রায় 600-র উপরে গাড়ি আছে যেগুলো অন প্রসেস ডেলিভারি যাচ্ছে, 30 দিন অতিক্রান্ত এখনো হয়নি। তো এই গাড়িগুলো দ্রুত ডেলিভারি গেলে আমরা পরবর্তী গাড়িগুলো অ্যাকোমোডেট করতে সুবিধা হবে। চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বাজারে গাড়ির দাম তুলনামূলক কম হলেও বাংলাদেশে আমদানি করা গাড়ির বিপরীতে 800 থেকে 850% হারে শুল্ক আরোপ করা হয়। চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে
শুধু চট্টগ্রাম বন্দরে 9টি বিশেষায়িত জাহাজে এসেছে 3,504টি গাড়ি। এবছর 400 গাড়ি বেশি আমদানি হয়েছে। নতুন গাড়ি আমদানি হয়নি বললে চলে। আমদানিকৃত গাড়ির মধ্যে প্রাইভেট কার, মাইক্রোবাস, হাইয়েস্ট, অ্যাম্বুলেন্স উল্লেখযোগ্য আর কি। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে শুধু চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে 3,500-এর বেশি গাড়ি, যেগুলোর শতভাগই রিকন্ডিশনড। গাড়ি ব্যবসায়ীদের মতে একসময় বেঞ্চ, জাগুয়ার, হেরিয়ারের মতো বিখ্যাত ব্র্যান্ডের দামি গাড়ি আমদানি হলেও এখন পরিস্থিতি পাল্টে গেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে গাড়ি আমদানি বেশি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের জন্য কম দামের রিকন্ডিশন গাড়ি আমদানি হচ্ছে। চিটাগং বন্দরের যেহেতু ওয়ার্ক ট্রেন বেশি, যারা গাড়ি এনেছে খুব দ্রুত সময় গাড়ি বের হয়ে গেছে, বাট গাড়ি বন্দর থেকে খালাস হওয়া মানে বেচাকেনা বেশি হওয়া না। সত্যিকার অর্থে বেচাকেনা এখনো নির্বাচনী বেচাকেনা কিংবা লোকালি বেচাকেনা এখন ওরকম লাগে। ব্যবসায়ীরা আরও জানান, গাড়ির বাজারের এই অস্বাভাবিক উত্থান কতদিন চলবে তা নির্ভর করছে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কতদিন স্বাভাবিক থাকবে এর উপর। পিন্টু হাজং, ৭১। চট্টগ্রাম ফ্লোবেল একাডেমি আয়োজনে বার্ষিক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এবছর অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল জলবায়ু পরিবর্তন। দুপুরে নগরীর বাহাদ্দার হাটের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেন ফ্লোবেল একাডেমির শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, কনসার্ট শুধু একটি নিছক সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি ছিল শিক্ষার্থীদের দায়িত্ববোধ, সৃজনশীলতা এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের একটি অনুপ্রেরণাদায়ক মঞ্চ। অনুষ্ঠানে টেকসই উন্নয়ন কেন্দ্র করে আর্ট এক্সিবিশন উপস্থাপন করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর চক্রবর্তী, পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজের অর্থ পরিচালক জোহাইর তাহের আলী, পরিচালক আব্দুল কাদির এবং ফ্লোবেল একাডেমির প্রিন্সিপাল ও পরিচালক তেহসিন জোহাইর, পরিচালক সাবিনা, নুসরাত খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, আবারও ফিরছি ভূমিকম্প প্রসঙ্গে। সবচেয়ে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে সিলেটের নামই তালিকায় প্রথম সারিতে আসে। বিশেষজ্ঞরা বরাবর সতর্ক করেছেন, নগর পরিকল্পনায় দুর্বলতা, অপরিকল্পিত ভবন নির্মাণ এবং সক্রিয় ফল্ট লাইন থাকার কারণে বড় ঝুঁকি রয়েছে সিলেটে। মহিদ্দিদারের তথ্য ও আজিজ জাফরানের ছবিতে প্রতিবেদন। ভারতের সক্রিয় ডাউকি ফল্টের একেবারে কাছে অবস্থান করায় ভূমিকম্পের ডেঞ্জার জোনে সিলেট। 2023-এর জানুয়ারি থেকে 2025-এর এখন পর্যন্ত সিলেটে 9 বার ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে মাত্রা ছিল 2.8 থেকে 4.5। সম্প্রতি দফায় দফায় ছোট ছোট এসব কম্পনকে বড় ভূমিকম্পের আভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকার কারণে সিলেটবাসীর মধ্যে রয়েছে আতঙ্ক। তাদের দাবি, ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে। একটা ভবনের সাথে আরেকটা ভবন, এভাবে তো একটি বিল্ডিং কোড চলতে পারে না। বিষয়গুলো এ সরকার ভাববে। আগামী দিনে সরকারের দায়িত্ব অনেক। তারা যদি যথাযথভাবে এটার দিকে দৃষ্টিপাত না দেয়, আমি একটি প্রলয়ঙ্করী বাংলাদেশ দেখছি, যেখানে ধূলিসাৎ হয়ে যাবে ভবনগুলো, হাজার হাজার প্রাণ যাবে। এর দায় অতীতের সরকার, বর্তমান সরকার যদি দায়িত্ব না নিয়ে কাজ করে, আগামী সরকারও দায়িত্ব নিতে হবে। বিশেষজ্ঞরাও বলছেন, ভূপ্রাকৃতিক গঠনের কারণে সিলেটে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বেশি হবে। এসব ক্ষতি কমাতে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণের পরামর্শ তাদের। এখন থেকে কি করে দুর্ঘটনা ঘটার পরে কি করে উদ্ধার কার্য চালানো হবে তার একটা পরিকল্পনা নেওয়া না যায়, এবং কি করে আপনাদের এই মানুষগুলোর যে চিকিৎসা, যারা অসুস্থ হবে বা বিপদগ্রস্ত হবে তাদের চিকিৎসার ব্যবস্থা না করা যায়, তাহলে কিন্তু আমাদের সামনে অনেক বড় বিপদ আছে। সিলেট সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরীর ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা এরই মধ্যে তৈরি করা হয়েছে। আমাদের আছে যেগুলি একেবারেই মোটামুটি মোটা থাকে বা খালি চোখে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা এই ভবনটা ঝুঁকিপূর্ণ, খুব বেশি টেকনিক্যাল অ্যানালাইসিস করার প্রয়োজন পড়ে না, এরকম একটা লিস্ট আছে। এই সংখ্যাটা প্রায় আমাদের 20 থেকে 25টার মতো আছে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রায় 5000 ভলান্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রশিক্ষিত ভলান্টিয়ার তৈরি এবং নিয়মিত সচেতনতামূলক সভা সেমিনারের আয়োজন করা হচ্ছে। আমাদের স্পেশাল রেস্কিউ টিম আমরা 20-21 জন দিয়ে আমরা গঠন করে রাখছি। কন্টিনিউ, মানে সবসময় এটা অ্যালার্ট আছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমরা প্রথমে এই টিমটা গমন করবে, সেই ধরনের প্রস্তুতি রাখা আছে। তো আমাদের এই বিভাগে প্রায় 5000+ ভলান্টিয়ার আছে। সিলেটবাসীর প্রত্যাশা, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় কেবল আশ্বাস ও কাগজে পরিকল্পনা নয়, বরং বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হাসিবা আলী বর্ণা, ৭১। মাদারীপুর পৌরসভার সদর ও ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর গ্রামের মাঝখানে কুমার নদ। পারাপারের বাহন একটি মাত্র কাঠের ডিঙি নৌকা। একজন মাঝির মাধ্যমে চলে গ্রামের ৩,০০০ মানুষের পারাপার। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী ও রোগীরা। ব্যবসায়ীদের ভোগান্তির তো শেষ নেই। দীর্ঘদিন ধরে সেতুর আবেদন জানালেও নজর নেই কর্তৃপক্ষের। যদিও এলজিইডি বলছে গুরুত্ব বিবেচনায় পরবর্তী প্রকল্পে সেতু নির্মাণের কার্যক্রম বিবেচনাধীন। আরিফুল রহমান তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাদারীপুর পৌরসভার সদর ও ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর গ্রামের মাঝখানে কুমার নদ। দূরত্ব ১ কিলোমিটার। কিন্তু নতুন মাদারীপুর গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন কাজে শহরে আসতে কাঠের তৈরি একমাত্র ডিঙি নৌকায় ভরসা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নৌকাতেই পারাপার। বেশি বিড়ম্বনায় পড়ে রোগী ও শিক্ষার্থীরা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের আবেদন জানালেও কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপ নেই। নৌকা অনেক সময় থাকে না, যাওয়া বৃষ্টিকা ভালো বিশাল দাম, ওই কতজনে পাথার হাত ভাঙে, পাও ভাঙে। বাজার নিয়ে আসতে সমস্যা হয়, চাউলের বস্তা নিয়ে আসতে সমস্যা হয়, তাই গ্যাসের বোতল নিয়ে আসতে সমস্যা হয়, বাচ্চা স্কুলে যেতে সমস্যা হয়, দেরি হয়, লেট হয়। বৃদ্ধ লোক যারা আছে তাদের উঠতে নামতে কষ্ট, অনেকে মনে করেন পাচার খায়, বৃষ্টি হলে তো নামতেই পারে না। বৃষ্টির দিনে নৌকারা তাদের বাসায় চলে যায়, তার বাসায় করে আমাদের অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, স্কুলেও আবার লেট হয়। আবার আসার সময় যে ওই জায়গায় নৌকা ঘাটে দাঁড়ায় থাকতে হয় অনেকক্ষণ। আমরা ডিঙি না পার হইতে হয়, নৌকায় পার হইতে হয়, তাই আমরা সবার কাছে অনুরোধ করি যে দ্রুত জানি আমাদের এই জায়গাটা ব্রিজ দেওয়া হয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের মাধ্যমে নতুন মাদারীপুর গ্রামের বাসিন্দাদের সুবিধার্থে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। অনুমোদিত ডিপিপি প্রাপ্তির সাপেক্ষে এরপরে আমরা সেটার এস্টিমেট করতে পারব এবং যথাযথ প্রক্রিয়া টেন্ডার করে বাস্তবায়ন করা সম্ভব। যেহেতু বর্তমানে কোনো ডিপিপি তৈরির কোনো প্রক্রিয়া নেই কিংবা নতুন কোনো প্রস্তাবনা আসেনি, সেই হিসাবে এই মুহূর্তে তড়িৎ গতিতে এটা হচ্ছে না। তবে যখনই আসবে ওইটা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করব। নতুন মাদারীপুর গ্রামে ৩,০০০ মানুষের বসবাস। একজন মাঝির মাধ্যমে প্রতিদিন ছোট্ট এই নৌকায় পারাপার হয় অন্তত ৮০০ থেকে ১,০০০ মানুষ। হাসান আহমেদ, ৭১। জীবনের ঝুঁকি নিয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের সকল কাজ চলছে পরিত্যক্ত ভবনে, অথচ সেখানে বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা রয়েছে। তাই সবার দাবি দ্রুত কার্যালয়টি নিরাপদ ভবনে সরিয়ে নেয়ার। খালিদ আরাফাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এই ভবনটি কবে নির্মাণ করা হয়েছিল তার কোনো নথি না থাকলেও দেখেই বোঝা যায় এটি শত বছরের পুরনো ভবন। স্বাধীনতার পর ভবনটির বিহারি মালিক চলে গেলে সরকার এটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে চিহ্নিত করে। এরপর ১৯৭২ সাল থেকে এই ভবনটিতে উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ের কাজ শুরু করে। জমি সংক্রান্ত কাজে কর্মকর্তা কর্মচারী সহ প্রতিদিন কয়েকশো মানুষ আসা যাওয়া করেন ভবনটিতে। সেবা নিতে আসা গ্রাহকদের অভিযোগ, এখানে বসার ব্যবস্থা নেই টয়লেট। বসার রুমটাও কোথাও ভালো নেই, আবার ওয়াশরুমের কন্ডিশন, কারণ এখানে লোকজন আসে, দেখা যাচ্ছে যে অনেকক্ষণ করে ওয়েট করতে হচ্ছে। সাব রেজিস্ট্রি অফিসের ঝুঁকিপূর্ণ ২তলা ভবনে কাজ করেন কর্মকর্তা কর্মচারী, পিয়ন, আয়া, নৈশ প্রহরী সহ ৪০ জন। আর তারা জানান, ছাদ ও দেয়ালে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। এছাড়া পানি চুইয়ে পড়ায় গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণও মুশকিল হয়ে পড়েছে। আমরা তো এখানে ঝুঁকিপূর্ণভাবে সবাই কাজ করতেছি, কখন যে কি দুর্ঘটনা ঘটবে এটা নিশ্চিত কেউ বলতে পারবে না। এখানে গ্রাহকরা আসলে ওরা আতঙ্কে থাকে, কখন কি দুর্ঘটনা হবে এটা বলা যায় না। জীবনের নিরাপত্তা না ভেবে আমাদের কর্মের উপরে আমরা জোর দিয়ে কাজ করতেছি। গত ১ দশক আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। জরাজীর্ণ বিল্ডিংয়ের পরিচালনা হয়ে আসছে। উপজেলা পর্যায়ে সর্বোচ্চ রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের এই সাব রেজিস্ট্রার কার্যালয়ের আধুনিকায়ন দরকার। আমি আশা করি সরকার সদাশয় এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন। গুরুত্বপূর্ণ জমি রেজিস্ট্রি সংক্রান্ত এই কার্যালয় থেকে প্রতি মাসে সরকারি কোষাগারে জমা হয় কয়েক কোটি টাকা। শাকিলা শম্পা, ৭১। দর্শক, চলছে দেশজুড়ে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।